আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের আলোচনার টপিক হলো সরলরেখার 3F অনুশীলনী। প্রথম ক্লাসে আমাদের টার্গেট হলো এই অনুশীলনীতে যতগুলো সূত্র রয়েছে সবগুলো সূত্রের আমরা গাণিতিক বিশ্লেষণ করব এবং পরবর্তী ক্লাসে আমাদের টার্গেট হলো এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে একটা একটা করে আমরা গাণিতিক প্রবলেমগুলি সলভ করব। তাহলে শুরু করা যাক। এই অনুশীলনীতে মোট 8টি সূত্র রয়েছে। তার প্রথম সূত্রটি হলো এই দেখো, দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস tan ইনভার্স m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস m1 m2। অর্থাৎ যদি দুইটি সরলরেখা হয় তার যে অন্তর্ভুক্ত কোণ তৈরি হয়, যেরকম আমি যদি দুটি সরলরেখা এভাবে লিখি, যেরকম এই একটি সরলরেখা এবং এই আরেকটি সরলরেখা আমি মনে করলাম, যদিও সরলরেখা দুটিকে আমি অসমান্তরাল দিলাম। যদি এই রকমের দুটি সরলরেখা হয়, এটাকে আমরা যদি একটা স্থানাঙ্ক রেখার উপরে বসাই, দেখো এই রেখাটা যদি এভাবে হয়, তাহলে আমরা মনে করলাম এই সরলরেখার এই একটা অন্তর্ভুক্ত কোণ, এই কোণটার নাম হলো থিটা। তাহলে এটা থিটা হলে অবশ্যই এটাও থিটা। আর আরেকটা কোণ মনে করলাম এটা অবশ্যই হবে সেই হিসাবে পাই মাইনাস থিটা, আর এটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম ফাই হিসাবে। যে কোনো দুটি সরলরেখা যদি আমাদের কাছে হয় তাহলে দুটি কোণ উৎপন্ন হয়। মনে হয় আমাদের কাছে 4টি কোণ, আসলে কিন্তু কোণ হয় দুটি, কারণ এই কোণটা আর এই কোণটা কিন্তু একই কোণ, একান্তর কোণ, এবং এই কোণটা এবং এই কোণটা হলো আরেকটি কোণ। তাহলে আমাদের কোণ হয়েছে কয়টা? দুইটা। এক হয়েছে এই একটা কোণ এবং আরেকটা হয়েছে এই একটা কোণ, এই জায়গা থেকে এই পর্যন্ত একটি কোণ। তাই এই দুটি কোণের ক্ষেত্রেই মূলত আমাদের এই প্রুফটা হবে। তাহলে একটা হয়েছে আমাদের মনে করতে পারি আমরা একটা সূক্ষ্ম কোণ, ছোট কোণ, আর একটা হয়েছে স্থূল কোণ। আমরা প্রমাণ করে দেখব আসলে সূক্ষ্ম কোণের ক্ষেত্রে সাধারণত ধনাত্মক মান আসে এবং স্থূল কোণের ক্ষেত্রে আসলে সাধারণত ঋণাত্মক মান আসে। তাহলে আমরা শুরু করতে পারি। দেখো এই যে সরলরেখাটি, এর যে আমাদের অন্তর্ভুক্ত কোণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটাকে আমি মনে করলাম θ2। আর এই যে সরলরেখা, এই অন্তর্ভুক্ত কোণ আমি এটাকে মনে করলাম θ1। এটা কিন্তু এরকমের ওয়াই অক্ষের সমান্তরাল হবে এমন কোনো কথা নেই, আসলে সরলরেখাটা এই অ্যাঙ্গেলে হবে। এখন দেখো যদি অন্তর্ভুক্ত কোণ θ1 হয়, তাহলে আর এইটার অন্তর্ভুক্ত কোণ আমি ধরলাম θ। এখন যদি আমি মনে করি এই সরলরেখার সমান্তরালে আমি আরেকটা সরলরেখা এখানে আঁকতেছি, যদি সেই সরলরেখা আঁকি, তাহলে দেখো এইটা যদি হয় θ2, তাহলে অবশ্যই কিন্তু এই অংশটাও হবে কিন্তু কত? θ2। ক্লিয়ার? যদি এইটা θ2 হয়, তাহলে এবার আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি এইটাকে θ1 মনে করি, তাহলে অবশ্যই কিন্তু আমরা মনে করতে পারি পূর্ণাঙ্গ এটাও কি θ1। তাহলে কি আমরা আরেকটা জিনিস এখান থেকে বের করতে পারি, এই θ1টা মূলত এই θ প্লাস θ2 সমান। এটাকে আমরা বলতে পারি না? দেখো যদি বলতে পারি, তার পরের লাইনে কি আমরা আরেকটা জিনিস এখান থেকে বের করে রাখতে পারি যে থিটা ইকুয়াল টু হবে এই θ1 মাইনাস θ2। কারণ থিটাটাকে যদি এখানে রাখি, এই θ1টা এবং তারপরে বিয়োগ আসবে এখানে θ2। তাহলে এই জিনিসটাই আমাদের সামনে কাজে লাগবে। এখানে আমরা আরেকটা জিনিস জেনে রাখি, যদি কোনো সরলরেখার এভাবে যদি কোনো সরলরেখার অন্তর্ভুক্ত কোণ হয় থিটা, তাহলে সেই সরলরেখার ঢাল কত হয়? সেই সরলরেখার ঢাল হয়, আমি মনে করলাম m ইকুয়াল টু tan θ। তাহলে যদি m1 হয় তাহলে tan θ1 হবে, এবং পরবর্তী সরলরেখার ঢালটা হবে m2 ইকুয়াল টু কত হবে? tan θ2। এই জিনিসটা আমাদের তৈরি হবে। এখানে আরেকটা জিনিস আমরা লিখে রাখি, তাহলে যে এই সূত্রটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। সেটা হলো যে আমরা সরলরেখা ত্রিকোণমিতির একটা সূত্র জানি। সূত্রটা হলো এই tan a মাইনাস b সমান সমান tan a মাইনাস tan b ভাগ 1 প্লাস tan a tan b। ত্রিকোণমিতির এই সূত্রটা আমাদের এই সূত্রটা প্রমাণ করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমরা প্রমাণটা শুরু করি। দেখো তাহলে কি আমরা লিখতে পারি এই θ ইকুয়াল টু θ1 মাইনাস θ2। এইখানে আমরা লিখলাম এই θ ইকুয়াল টু এই θ1 মাইনাস θ2। উভয় পক্ষে আমরা যদি tan নিয়ে আসি, এখানে আমি মনে করলাম এখানে যদি tan নিয়ে আসি হয় tan θ, আর এখানে যদি আমি tan নিয়ে আসি তাহলে কত হবে? θ1 মাইনাস θ2। এখন কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র দেখেছি, tan a মাইনাস b সমান সমান tan a মাইনাস tan b ভাগ 1 প্লাস tan a tan b। তাহলে এইটা যদি ওই সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি এখানে লিখতে পারি tan θ1 মাইনাস tan θ2 ভাগ এখানে লিখতে পারি 1 প্লাস tan θ1 tan θ2।
2। দেখো আমরা আরেকটা মান বের করে রাখছি ঢালের মান। তা tan থিটা অনের পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি m1 মাইনাস tan থিটা 2-র পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি m2 ভাগ অন প্লাস m1 m2। এইটা m1 আর এইটা m2। তাহলে একটা প্রুফ কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। এবার যদি আমরা এই কোণটাকে নিয়ে কাজ করার চেষ্টা করি, দেখো আবার এই কোণটাকে নিয়ে যে কাজ করার চেষ্টা করি, যে ফাই কোণকে যদি ধরি আমরা, যে পরবর্তী আরেকটা কোণ, এটাকে যা কিছু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি পাই মাইনাস থিটা। এখন দেখো উভয় পক্ষে যদি আমরা আবার ট্যান নিয়ে আসি, এখানে ট্যান ফাই ইকুয়াল টু কত, ট্যান পাই মাইনাস থিটা। যদি ট্যান পাই মাইনাস থিটা হয় তাহলে কি আমরা লিখতে পারি মাইনাস ট্যান থিটা। এটা ত্রিকোণমিতির কোয়াড্রেন্ট অনুসারে এটাকে লেখা যায় মাইনাস ট্যান থিটা। তার ট্যান থিটার মানটা যদি এই হয় তাহলে মাইনাস ট্যান থিটার মানটা আমরা কি লিখতে পারি মাইনাস m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস m1 m2। এখন দেখো দুইটি সূত্র মিলে কিন্তু আমাদের একটা কাজ হয়ে গেছে এখানে। সে কাজটা কি, ট্যান থিটা সমান সমান আসছে এই একটা ধনাত্মক মান, এবং ট্যান ফাই সমান সমান আসছে আমাদের একটা ঋণাত্মক মান। আসলে থিটাও যা ফাইও তাই। আসলে একটা কোণকে আমরা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করেছি, আর একটা কোণকে আমরা ফাই দ্বারা রিপ্রেজেন্ট করেছি। আর এখানে কত হলো মূলত অন্তর্ভুক্ত কোণ, এটাকে যদিও একটা থিটা দ্বারা আমরা লিখেছি। এখন দেখো যদি আমরা দুইটাকে কম্বাইন করে একসাথে আমরা লিখি তাহলে কি আমরা লিখতে পারি, মনে করলাম সেইটা একটা থিটাই, যদি আমরা সেটাকে কম্বাইন করে এভাবে লিখি যে মূলত ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস কত m1 m2। এখন এপাশে যদি আমরা শুধু থিটা রাখি তাহলে এই প্লাস মাইনাসটা এখানে থাকবে, আর আমরা এখানে লিখতে পারি ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস m1 m2। এই সূত্রটিকে তাহলে আমরা প্রুফ করলাম। আবার খেয়াল করো, তাহলে আমাদের কথা ছিল দুটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণ। যখনই আমরা এই একটা সরল রেখা নিলাম এবং এই আরেকটা সরল রেখা নিলাম, একটা কোণকে আমরা থিটা ধরলাম, এইটা থিটা মানি এটাও থিটা, আর এইটাকে ধরলাম তাহলে অবশ্যই থিটা মাইনাস পাই মাইনাস থিটা হবে, কারণ এইটুকু যদি হয় থিটা তাহলে অবশ্যই এই অংশটুকু পূর্ণাঙ্গ অংশটা যদি পাই হয় পাই থেকে থিটা বিয়োগ। যদি এই রকমের কখনো হয় তাহলে আমরা একটা জিনিস প্রুফ করে ফেলছি যে সেই অন্তর্ভুক্ত কোণটা হবে প্লাস মাইনাস ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস m1 m2। এখানে আরেকটা জিনিস তোমরা সামনে মনে রাখবা, সে জিনিসটা কি, সেটা হলো যদি কখনো সূক্ষ্ম কোণ হয়, দেখো সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্মকোণের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ধনাত্মক মান পেয়েছি, কারণ থিটাটাকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করেছিলাম ছোট কোণটার ক্ষেত্রে, আর এইটা ছিল বড় কোণ। এবং এই যে স্থূল কোণের ক্ষেত্রে কিন্তু আমরা ঋণাত্মক মান পেয়েছি। স্থূল কোণ সমান সমান কত পেয়েছি আমরা ঋণাত্মক মান পেয়েছি। তাহলে যদি কোনো অঙ্কের ভিতরে আমাদেরকে বলে দুটি অসমান্তরাল সরলরেখার অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণের মানটি বের করো, তাহলে অবশ্যই আমরা সেই অঙ্ক অ্যাপ্লাই করার সময় থিটার ক্ষেত্রে আমরা ধনাত্মক মানটাকে নেব। আর যদি আমাদেরকে বলে স্থূল কোণ বের করো তাহলে এটা নেব, আর যদি বলে অন্তর্ভুক্ত কোণ বের করো তাহলে আমরা মূলত দুটি বের করব। তোমাদেরকে মূলত শুধু এই সূত্রটিকেই মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা কিভাবে আসলো জাস্ট সেই জিনিসটা আমি এখানে দেখালাম। সূত্রের প্রমাণ পরীক্ষায় সাধারণত আসে না, শুধু আসবে সূত্রকে অ্যাপ্লাই করে কিভাবে তোমরা গাণিতিক প্রবলেমগুলি সলভ করো। এবার দেখো 2 নম্বর সূত্র, দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢালদ্বয় পরস্পর সমান হয়, অর্থাৎ m1 ইকুয়াল টু m2 হয় এবং a1 ভাগ a2 ইকুয়াল টু b1 ভাগ b2 হয়। অর্থাৎ আমরা যে এতক্ষণ দুইটি সরলরেখার ক্ষেত্রে আমরা যে একটি অন্তর্ভুক্ত কোণ বের করেছিলাম, এই সরলরেখা দুটি পরস্পর যদি সমান্তরাল হয়, একটার উপরে একটি হতে পারে অথবা একটু সাইডে এরকমের সমান্তরালভাবে হতে পারে। যদি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে আমাদের প্রমাণের সূত্র হলো তাদের ঢাল দুটি পরস্পর সমান হবে এবং a1 ভাগ a2 ইকুয়াল টু b1 ভাগ b2 হবে। এখন আমরা একটা একটা করে প্রমাণ করব। দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা প্রমাণ করে রেখেছিলাম এভাবে, দেখো এটা ছিল আমাদের আগের প্রমাণ যে tan থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস m1 m2। এটা ছিল দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ। প্রমাণের ক্ষেত্রে আমরা শুধু ধনাত্মক মানটা নিয়েই আমরা প্রমাণ করব, ধনাত্মক ঋণাত্মক নিলেও একই জিনিসই হয়, শুধু আমরা ধনাত্মককে অ্যাপ্লাই করি আমরা প্রুফটা করব। দেখো এখন যদি এই সরলরেখা দুটি এভাবে না থেকে সরাসরি যদি এভাবে হয়ে যায় তাহলে তার অন্তর্ভুক্ত কোণটা কত হয়ে যায়, অন্তর্ভুক্ত কোণটা কি 0 ডিগ্রি হয়ে যায় না? ধরো এটাকে যদি আস্তে আস্তে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে দুইটার মধ্যবর্তী কোণ দেখবো কত 0। তাহলে কি আমরা এই থিটার মানটাকে কি 0 ধরে দিতে পারি? তাহলে আমরা লিখবো এখানে tan 0।
m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস m1 m2। আমরা জানি tan 0 ডিগ্রির মান কত 0 সমান সমান কত m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস m1 m2। তাহলে আমরা তার পরের লাইনে এটাকে আর গুণন করি তাহলে কত হয় এই পাশে 0 আর এই পাশে হয়ে যাচ্ছে আমাদের m1 মাইনাস m2। এখন কি আমরা দুইটাকে দুই সাইডে নিয়ে নিতে পারি m1 ইকুয়াল টু m2। তাহলে কি আমরা একটা প্রুফ করে ফেললাম যে দুটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল দুটি পরস্পর সমান হয়, অর্থাৎ প্রথম সরলরেখার ঢাল যদি m1 হয় দ্বিতীয় সরলরেখার ঢাল যদি m2 হয় তাহলে আমাদের প্রুফ হয়ে গেছে m1 ইকুয়াল টু m2। এবার আমরা দ্বিতীয় পার্টটা প্রমাণ করব। দেখো মনে করলাম প্রথম সরলরেখাটি হলো এই a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু কত 0 এবং দ্বিতীয় সরলরেখাটিকে আমরা মনে করলাম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু কত 0। এখন দেখো প্রথম সরলরেখার ঢালটাকে যদি আমরা m1 ধরি, খেয়াল করো m1, আমরা কিন্তু ঢাল বের করার অনেকগুলো সূত্র শিখেছি। সরলরেখার ঢালের ক্ষেত্রে আমরা শিখেছিলাম ঢাল বের করার জন্য মাইনাস এক্সের সহগ ভাগ ওয়ের সহগ, এটা আগের অনুশীলনী থেকে আমরা শিখে আসছি। তাহলে এখান থেকে যদি আমরা দিই মাইনাস এক্সের সহগ কত a1 ভাগ ওয়াই সহগ কত b1, এটা কিন্তু প্রথম সরলরেখার ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি। দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে ঢালটাকে যদি আমরা m2 ধরি, দেখো আমরা লিখলাম কত m2। এখন m2 যদি ধরি আবার একইভাবে মাইনাস এখানকার এক্সের সহগ কত a2 ভাগ ওয়াই সহগ কত b2। এখন কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা প্রমাণ করেছি, প্রমাণটা হলো এই দুটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা কি জানতাম m1 ইকুয়াল টু m2। এখন যদি এই মান দুইটাকে এখানে আমরা বসাই, m1 এর মান কত মাইনাস a1 ভাগ b1 ইকুয়াল টু m2 এর মান কত মাইনাস a2 ভাগ কত b2। উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাস মাইনাস উঠিয়ে দিই তাহলে a1 ভাগ b1 ইকুয়াল টু কত a2 ভাগ b2। তারপরের লাইনকে আমরা এভাবে লিখতে পারি, অতএব a1 ভাগ a2 ইকুয়াল টু b1 ভাগ b2। দেখো এটা আমাদের দ্বিতীয় পার্ট প্রমাণ করা হয়ে গেছে। এবার দেখো 3 নম্বর সূত্রটি, দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল ইকুয়াল টু মাইনাস 1 হয়, অর্থাৎ m1 ইন্টু m2 ইকুয়াল টু মাইনাস 1 হয় এবং a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ আমরা যে এতক্ষণ দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ, দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল, এগুলো প্রমাণ করলাম। এই সূত্রে আমরা দেখব সরলরেখা দুটি যদি পরস্পর লম্ব হয়, অর্থাৎ এই একটা সরলরেখা এবং এই একটা সরলরেখা, এই সরলরেখা দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের যে ঢাল, এই ঢালদ্বয়ের গুণফল হবে -1। তাহলে এবার আমরা প্রমাণ করা শুরু করি। দেখো প্রথমেই আমরা এই প্রমাণটা করে রেখেছিলাম tan θ ইকুয়াল টু m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস m1 m2। সেই ক্ষেত্রে দুটি সরলরেখা কিভাবে ছিল, এভাবে দুটি সরলরেখা ছিল। এখন সেই সরলরেখা দুটি যদি একটা আরেকটার উপর সরাসরি এরকমের লম্ব হয়ে যায় তাহলে তার অন্তর্ভুক্ত কোণটা কত থিটা। এখন যদি 90 ডিগ্রি হয়, লম্ব হয়, তাহলে থিটার মান কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। এখন তাহলে আমরা এই tan থিটার মান tan 90 ডিগ্রি বসিয়ে দেবো আমরা। দেখো যদি আমরা সত্যিকারে tan 90 ডিগ্রি বসাই এখানে, এই দেখো tan 90 ডিগ্রি ইকুয়াল টু m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস m1 m2। এখন দেখো আমরা কিন্তু জানি tan 90 ডিগ্রি মান কি বলি, আমরা এটাকে ইনফিনিটি বলি। আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমরা এটাকে ইনফিনিটি না বলে এটাকে আমরা 1/0 বলবো। এর পক্ষেও যুক্তি আছে, কি যুক্তি, sin 90 ডিগ্রি ভাগ cos 90 ডিগ্রি। দেখো sin 90 ডিগ্রির মান কত 1 আর cos 90 ডিগ্রির মান কত 0, সেই হিসাবে আমরা লিখব 1/0। আর এটা এখানে থেকে যাবে যে m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস m1 m2। এখন যদি এটাকে আমরা আর গুণন করি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এইটার গুণ, তাহলে এইটাকে যদি 1 এর সাথে গুণ দিই তাহলে এটাই থেকে যাবে 1 প্লাস m1 m2, আর 0 এর সাথে এটা গুণ হইলে 0 হয়ে যাবে। তাহলে পরের লাইনে কি আমরা লিখতে পারি m1 m2 ইকুয়াল টু -1। তাহলে কি সূত্রের প্রথম অংশ আমাদের প্রুভ হয়ে গেল। তার মানে যদি দুটি সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢাল দুটির গুণফল হবে কত -1। এবার আমরা দ্বিতীয় পার্টটা প্রমাণ করব। দেখো যদি এই সরলরেখার এইটা হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং এইটা যদি হয় এরকমের a2x প্লাস b2y প্লাস কত c2 ইকুয়াল টু কত 0। এখন এই ক্ষেত্রে আমরা যদি প্রমাণটা এভাবে শুরু করি যে প্রথম সরলরেখার ঢালটাকে যদি আমরা m1 ধরি, দেখো একইভাবে আমরা প্রমাণ করব। ঢাল বের করার নিয়ম কি জানি আমরা, মাইনাস দিয়ে x এর সহগ ভাগ y এর সহগ। একইভাবে এই সরলরেখার ঢালটা যদি আমাদের m2 হয়
তাহলে আবারও মাইনাস দিয়ে এক্স এর সহগ কত a2, y সহগ কত b2। এখন কিছুক্ষণ আগে আমরা এই প্রুফটা যেহেতু করেছি এইখানে আমরা মানটা বসাবো আবার দেখো। তাহলে m1 m2 = -1 আমরা জানি m1 এর মান কত -a1 ভাগ b1, m2 এর মান কত জানি আমরা -a2 ভাগ b2 = কত -1। এখন দেখো এই মাইনাস মাইনাসে কি হয়ে গেছে আমাদের প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে যে আমাদের a1 a2 রয়েছে আর নিচে কত b1 b2 হয়েছে = কত -1। এখন তাহলে আমরা কি লিখতে পারি a1 a2 = -b1 b2। এই পাশে যদি নিয়ে আসি a1 a2 প্লাস কত b1 b2 = কত 0। একে আমাদের দ্বিতীয় অংশ প্রুভ হয়ে গেল। তাহলে আবার আমরা রিপিট করি দেখো, দুটি সরল রেখা, এই একটা সরল রেখা এবং এই একটা সরল রেখা। সরল রেখা দুটি যদি পরস্পর আমাদের লম্ব হয় তাহলে আমরা সব সময়ের জন্য তাদের ঢাল দুটির গুণফলকে আমরা -1 ধরবো এবং তাদের এই যে x এবং y সহগ নিয়ে যে কাজটা হলো a1 a2 প্লাস b1 b2 = 0। এখানে a1টা কি হচ্ছে প্রথম সরল রেখার x এর সহগ, b1টা কি y এর সহগ, একইভাবে a2টা কি দ্বিতীয় সরল রেখার x এর সহগ, দ্বিতীয় সরল রেখার y এর সহগ। আমাদের চতুর্থ সূত্রটি হলো এই দেখো, ax + by + c = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ হলো ax + by + c। আমরা এই সমান্তরাল রেখার সমীকরণে দেখতে পাচ্ছি এখানে ax + by এবং এই ax + by এর কোনো পরিবর্তন নেই, একই থাকবে। এখানকার প্রথম সরলরেখার যে ধ্রুবক সংখ্যা ছিল দ্বিতীয় সরলরেখার সেই ধ্রুবক সংখ্যাটা পরিবর্তন হয়ে গেছে এবং কখনো কখনো কিন্তু একই হয়ে যেতে পারে, তার মানে সাধারণত পরিবর্তন হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটা টার্গেট নেব যে আমাদের এই একটা সরলরেখা এবং আমাদের এই আরেকটি সরলরেখা। আমরা মনে করে নিলাম যে আমাদের প্রথম সরলরেখাটা হলো ax + by + c = 0। দ্বিতীয় সরলরেখাটাও কিন্তু একই সরলরেখা, y = কি mx + c। এখন এই সরলরেখাটাকে জাস্ট আমরা ঢালটাকে x এর সহগ এবং y সহগ ab এর মাধ্যমে প্রকাশ করেছি এবং এই সরলরেখার ঢালটাকে সরাসরি m এর মাধ্যমে প্রকাশ করেছি। এখন যদি সরলরেখা দুটি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা আগে প্রমাণ করে এসেছি কিন্তু সেই সরলরেখা দুটির ঢাল দুটি সমান হবে। অর্থাৎ প্রথম এই সরলরেখার ঢালটা যদি আমার কাছে আমি মনে করলাম m, এইটা যদি হয় আমার কাছে আমি কি জানি a ভাগ b। কিছুক্ষণ আগে আমরা শিখেছি ঢাল বের করার নিয়ম হচ্ছে -x এর সহগ ভাগ y এর সহগ। তাহলে এই সরলরেখার ঢালটিকে আমরা যদি এখানে বসিয়ে দিই দেখো y = mx + c। এখানে আমরা এই প্রথম সরলরেখার যে ঢালটা সেই ঢালটাকে আমরা এখানে বসাবো। তাহলে দেখতেছি y = এর জায়গায় বসাবো -a ভাগ b আর এখানে ছিল কত x প্লাস কত c। এখানে যদি আমরা b কে যদি আমরা লসাগু নিই তাহলে b কে যদি আর গুণন করি এখানে হবে by, এখানে হবে -ax আর এখানে কত হবে bc। যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হবে কি ax + by আর এই পাশে কত হবে -bc = 0। এটাকে যদি একবার এই ফরম্যাটে লিখি আমি ax + by প্লাস কে = কত 0। হঠাৎ করে আমি কেন কে নিয়ে আসলাম? মূলত এখানে কে এর মানই হলো -bc। এখানে কেটাকে বলা হয় একটা ইচ্ছামূলক ধ্রুবক যার মান -bc। এখানে -bc না হয়ে -ac-ও আসতে পারতো, +bc-ও আসতে পারতো, একটা শূন্য হতে পারতো। অর্থাৎ আমাদের সহজ কথা হলো আমাদের ax + by + যে c ছিল এই সিটা পরিবর্তন করে নতুন আরেকটা ধ্রুবক মূলত আসবে। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে কে একটি ইচ্ছামূলক ধ্রুবক যার মান কে = -bc। অর্থাৎ এখানে আমরা যে একটা কে নিয়ে আসছি, অতিরিক্ত একটা ধ্রুবক নিয়ে আসছি, সে কেটা হলো একটা ইচ্ছামূলক ধ্রুবক এবং এটার মান আসছে কত -bc। কিন্তু আমাদের মূল যে টার্গেটটা ঠিক রাখতে হবে সে টার্গেটটা হলো এই সরলরেখার যে এই প্রথম যে অংশটা ধ্রুবক বাদে পরবর্তী সমান্তরাল সরলরেখাটার ধ্রুবক বাদের অংশটা একেবারে হুবহু একই থেকে যাবে। যদি এমন হয় প্রথম সরলরেখাটা হচ্ছে 2x + 3y + 5 = 0, দ্বিতীয় সরলরেখাটা যদি সমান্তরাল হয় অবশ্যই 2x + 3y, তখন 5 এর পরিবর্তে এখানে 7ও আসতে পারে, -7ও আসতে পারে, অন্যান্য অনেক কিছু এখানে আসতে পারে। দেখো আমাদের পঞ্চম সূত্রটি হলো ax + by + c = 0 রেখার লম্ব রেখার সমীকরণ হলো bx - y + k = 0। অর্থাৎ যদি আমাদের কাছে এরকমের একটা সরলরেখা থাকে যে এই সরলরেখাটি হলো ax + by + c = 0, তাহলে আমাদের এই সরলরেখাটি হবে bx - ay
প্লাস কে ইকুয়াল টু 0, অর্থাৎ এই সরলরেখার যে ওয়াই এর সহগটা সেটা আসবে এক্স এর সহগের কাছে এবং এক্স এর সহগটা যে এটা যাবে ওয়াই এর সহগের কাছে এবং এখানে চিহ্ন পরিবর্তন হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, যদি এখানে মাইনাস থাকতো প্লাস হয়ে যাবে এবং অল টাইম একটা প্লাস কে। এই প্লাস কেটা আসলে আমাদের যে কোনো একটা মান হতে পারে, মাইনাস বিসি হতে পারে, প্লাস কেসি হতে পারে, অনেক কিছু হতে পারে, এটাও এখানে একটা ইচ্ছামূলক ধ্রুবক মূলত। তাহলে এখন আমরা যদি এটাকে প্রমাণ করি, প্রমাণ করার ক্ষেত্রে আমরা যদি এই সরলরেখাটাকে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ধরবো আর এই সরলরেখাটাকে আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি নামক একটা সরলরেখা ধরলাম। সরলরেখা ধরে তাহলে আমরা প্রমাণটা কিভাবে করব? এই সরলরেখাটির যে ঢাল তার যে লম্ব ঢাল এইটা হবে এই সরলরেখার ঢালের সমান। যেহেতু সমান্তরাল থাকলে একই জিনিস হতো এবং লম্ব ডালটা তার এটা লম্ব ডালটা হবে এটার সমান। তাহলে দেখো আমরা প্রমাণটা করি এভাবে, প্রমাণ y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখন বলো এই সরলরেখার ঢালটা কত? এই সরলরেখার ঢাল কিন্তু আমরা জানি মাইনাস এ ভাগ বি, কিন্তু তার লম্ব ঢালটা কত? সবসময়ের জন্য লম্ব ঢাল বের করার জন্য নিয়ম হলো এই দেখো, লম্ব ঢাল চিহ্ন পরিবর্তন হবে এবং এটা উল্টে যাবে। কেন সবসময়ের জন্য এটা হয় তার একটা বাস্তব প্রমাণ তোমাদেরকে দিই। ধরো এই একটা সরলরেখা, এই সরলরেখাটাকে আমি মনে করলাম এম1 ঢাল, তার ঢালটা কত 2/3 এবং এই সরলরেখার ঢালটাকে আমি m2 ধরবো। এখন আমি বলতে চাচ্ছি যে সত্যিকার এই সরলরেখার ঢালটা চিহ্নর পরিবর্তন হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, কত হয়ে যাবে তাহলে -3/2 এটা হয়ে যাবে। তাই সেই প্রমাণটা তোমাদেরকে দিই। দেখো তোমরা কিন্তু এই জিনিসটুকু জানো যে m1 m2 ইকুয়াল টু কত -1 হয়, কখন? যদি সরলরেখা দুটি পরস্পর লম্ব হয়। তাহলে দেখো m1 এর মানটা আমরা কত বসাইতে পারি? 2/3 গুণ m2টাকে এখানে রেখে দিলাম ইকুয়াল টু কত -1। এখন যদি আমি m2 বের করতে চাই তাহলে কত হবে? এপাশে দিয়ে -3/2। তাহলে কি সেই প্রমাণ হয়ে গেছে যে সরলরেখাটা যা কিছু থাকবে যদি তার লম্ব সরলরেখা হয় চিহ্নের পরিবর্তন হবে এবং লব হরে চলে যাবে, হর লবে চলে আসবে। তাহলে দেখো এই সরলরেখাটার ঢালটা যেহেতু -a/b এই সরলরেখাটার ঢাল, তাহলে তার লম্ব সরলরেখার ঢালটা কি হবে? শুধু b/a। তাহলে এখন আমরা লম্ব সরলরেখার ঢালটা এখানে আমরা বসাবো। তাহলে y ইকুয়াল টু কত হবে? b/a আর এখানে আছে x প্লাস কত c। এখান থেকে যদি আমি a লসাগু নিই, দেখো এই যদি লসাগু নিই দিই ay ইকুয়াল টু কত bx প্লাস কত ac। তাহলে এখন কি আমি লিখতে পারি এখানে তাহলে কি পরের লাইনে আমি লিখতে পারি ওই পাশে যদি নিয়ে যাই bx মাইনাস ay প্লাস কত ac ইকুয়াল টু 0। এটাকে যদি আমি এভাবে লিখি এখন bx মাইনাস ay প্লাস কত k ইকুয়াল টু 0। এখন দেখো এইটার সাথে এইটার সরলরেখার কি পরিবর্তন হয়ে গেছে? দেখো আমরা y এর সহগটা কি আগে চলে আসছে, এক্স এর সহগ ছিল এ সেটা কি পড়ে গেছে, চিহ্নটা কি ছিল প্লাস সেটা কি মাইনাস হয়ে গেছে এবং নতুন একটা ধ্রুবক সংখ্যা আসছে এখানে যার মান কে ইকুয়াল টু এসি। এখানে যেহেতু কের মানটাকে আমরা এসি হিসাবে ধরে নেব, তাহলে আমরা বলতে পারি কি হলো এখানে একটি ইচ্ছামূলক ধ্রুবক, অর্থাৎ ধ্রুবকেরও পরিবর্তন হবে, এক্স এর সহগ ওয়াই এর কাছে চলে যাবে, ওয়াই সহগ এক্স এর কাছে চলে আসবে এবং চিহ্নের পরিবর্তন হবে। দেখো আমাদের ষষ্ঠ সূত্রটি হলো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। সরলরেখা তিনটি সমবিন্দু হলে তার নির্ণায়কের মান 0। দেখো নির্ণায়কের মানটা কেমন বসাইছি, এক্স এর সহগকে এখানে প্রথমে বসাইছি, তারপর ওয়াই সহগ, তারপর ধ্রুবক সংখ্যা, একইভাবে এক্স এর সহগ ওয়াই সহগ ধ্রুবক সংখ্যা, একইভাবে তৃতীয় সরলরেখার এক্স এর সহগ ওয়াই সহগ ধ্রুবক সংখ্যা। এটা হলো এই সূত্রটার প্রমাণ। যেহেতু সূত্র আমাদের পরীক্ষায় আসে না, কনসেপ্টটা শুধু তোমাদেরকে আমি ধরিয়ে দিই, তোমরা ইচ্ছা করলে নিজেরাও এটা প্রমাণ করতে পারবা। সূত্রটা হলো এই যে তিনটা সরলরেখা, মনে করলাম এই একটা সরলরেখা এবং এই হলো আরেকটি সরলরেখা। তাহলে আমরা মনে করতে পারি দুটি সরলরেখা, তার ছেদবিন্দুর স্থানাঙ্ক এই। এখন যদি তোমরা এটাকে অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে পারবা, সেই মানটাকে যদি আমরা তৃতীয় সরলরেখায় এখানে বসিয়ে দিই তাহলে তৃতীয় সরলরেখাটা কেমন হবে? মনে করলাম তৃতীয় সরলরেখাটা ওই ছেদবিন্দু দিয়ে যাবে। যদি সেই তৃতীয় সরলরেখাটি এইখানে আমরা বসিয়ে দিই তাহলে নির্ণায়ক পদ্ধতিতে প্রমাণ করে আমরা এই ফরম্যাটটা পাবো। তাহলে আমাদের মূল সূত্রটা হলো এই
তিনটি সরলরেখা যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয় বা সমবিন্দু হয়, তাহলে আমরা এই তিনটি সরলরেখার যে নির্ণায়কের মান, সে মান দিয়ে আমরা ইকুয়াল টু 0 ধরবো, তাহলে আমরা অঙ্কটি প্রুভ করতে পারবো। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সাধারণত থাকবে এরকমের 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0, হয়তো এখানে থাকবে mx প্লাস 7y প্লাস 8 ইকুয়াল টু 0। m এর মান নির্ণয় করো যখন সরলরেখা তিনটি সমবিন্দু হয়। তখন তুমি কি করবা, এই সহগের মানগুলো এখানে বসিয়ে দিয়ে ইকুয়াল টু 0 ধরবা, ম্যাথমেটিক্যাল প্রবলেমটা হয়ে যাবে। আর কেউ যদি এটা একবার প্রমাণ করতে চাও, তাহলে তোমরা এই দুইটাকে প্রথমে অপনয়ন পদ্ধতিতে x এবং y এর মান বের করবা, সেই মানটাকে যদি তুমি এখানে বসিয়ে দাও, তারপর নির্ণয় পদ্ধতিতে 2 লাইন পরে এটা প্রমাণ হয়ে যাবে। দেখো, আমাদের সপ্তম সূত্রটি হলো দুইটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা বের করার পদ্ধতি হলো প্রথম সরলরেখার সমীকরণ প্লাস কে দ্বিতীয় সরলরেখার সমীকরণ ইকুয়াল টু 0। এখানে এলন দ্বারা ইমিন করেছি আমরা প্রথম সরলরেখা, প্লাস কে মানে একটা ধ্রুবক সংখ্যা, দ্বিতীয় সরলরেখা ইকুয়াল টু 0। অর্থাৎ যদি এমন হয় যে দুটি সরলরেখা এই এবং এই একটি সরলরেখা, এর যে ছেদবিন্দুগামী, সেই ছেদবিন্দুগামী অপর একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। আগে কিন্তু আমরা প্রমাণ করেছিলাম তিনটি সরলরেখা একই বিন্দুগামী অর্থাৎ সমবিন্দু হলে একটা শর্ত, কিন্তু এবার কিন্তু দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে অপর যে একটি সরলরেখা যায়, সেই সরলরেখাটির সমীকরণ। তাহলে মূল কনসেপ্টটা হলো এই, প্রথম সরলরেখার সমীকরণটাকে যদি আমরা a1x প্লাস b1y প্লাস যদি c1 ইকুয়াল টু যদি 0 ধরি, এবং দ্বিতীয় এই সরলরেখা এটাকে যদি আমরা ধরি a2x প্লাস b2y প্লাস যদি c2 ইকুয়াল টু 0, তাহলে তোমার তৃতীয় সরলরেখাটি লেখার পদ্ধতি হলো এই, যে প্রথম সরলরেখাটি লিখবা a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু কত 0। এই পদ্ধতিতে আমরা এই সূত্রের অঙ্কগুলোর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। দেখো, এটি হলো আমাদের এই অনুশীলনীর লাস্ট সূত্র। সূত্রটি হলো x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। সমীকরণটা হলো x ইন্টু x1 মাইনাস x2 প্লাস y ইন্টু y1 মাইনাস y2 ইকুয়াল টু হাফ x1 এর উপর স্কোয়ার প্লাস y1 এর উপর স্কোয়ার মাইনাস x2 এর উপর স্কোয়ার মাইনাস y2 এর উপরে স্কোয়ার। দেখো, এতক্ষণ আমি যতগুলো সূত্র লিখেছি এবং বক্সের ভিতরে যে জিনিসটি লিখেছি সেটা হলো মূল সূত্র, এবং এই জিনিসটা তোমরা সুন্দর করে খাতায় এক জায়গায় উঠিয়ে রাখবা, এবং পরবর্তী লেকচার আমি নেওয়ার পরে যখন আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব, তখন প্রত্যেকটা সূত্রকে অ্যাপ্লাই করে কিন্তু এই অনুশীলনীর সবগুলো অঙ্ক আমরা সলভ করব। তাহলে দেখো, এই সূত্রটা কিভাবে তৈরি হয়েছে সেটা একটু আমরা দেখি। আমরা তাহলে মনে করলাম এই হইল একটি সংযোগ রেখা, এই সংযোগ রেখার এক সাইডে আমি মনে করলাম x1, y1, আর আরেক সাইডে আমি মনে করলাম x2, y2। এই বিন্দুর মাধ্যমে একটা সংযোগ রেখা আমি মনে করলাম, এই যে সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। দেখো, এই সংযোগ রেখার সমীকরণ কিন্তু তোমরা শিখেছো তার আগের অনুশীলনীতে, x মাইনাস x1 ভাগ x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ভাগ y1 মাইনাস y2। তারপরে সেই সমীকরণটা বের করলাম, তারপরে তোমরা ইচ্ছে করলে এর একটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারো। মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কি x1 প্লাস x2 ভাগ 2, y1 প্লাস y2 ভাগ 2। এখন সেই যে সংযোগ রেখা তুমি বের করলা, সেই সংযোগ রেখার যদি একটি লম্ব রেখার সমীকরণ তুমি বের করো, এবং সেই লম্ব রেখাটা যদি এই বিন্দুগামী হয়, এবং সেই প্রমাণটা তো তুমি করো, মানটা যদি বসাও, তাহলে কিন্তু তোমার এই সূত্রটি প্রমাণ করা হয়ে যাবে। যেহেতু পরীক্ষায় সূত্রের প্রমাণ আসে না, তাই আমি শেষ 3টি সূত্রে শুধু কনসেপ্ট দিয়ে দিলাম, যাতে সূত্রটা কীভাবে তৈরি হয়েছে তাই, আর প্রথম 5টি সূত্রের প্রমাণ করে দিয়েছি। তাই আশা করি তোমরা এই সূত্রগুলো একটু প্র্যাকটিস করবা, এবং পরবর্তী লেকচারে আমরা এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে এই 3F অনুশীলনীর অঙ্কগুলো ধাপে ধাপে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি সলভ করব। সবাইকে ধন্যবাদ।